হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আতা মল্লিক। আজ আমি তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো অ্যাচিভমেন্টস অফ শার্লেমান, অর্থাৎ শার্লেমানের কৃতিত্ব। এই বিষয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে কোন কোন বিষয়গুলির উপর আমরা আলোকপাত করব, চলো তাহলে কন্টেন্ট সেকশনে গিয়ে সেটা দেখে নিই। আজকের কন্টেন্ট সেকশনে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো আমরা দেখব, এবং সেখানে দেখব যে প্রথমেই আমরা দেখব যে শার্লেমান কে ছিলেন, তিনি কিভাবে একটি একই রকম শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন তার বিরাট সাম্রাজ্যে, এবং তার যে প্রশাসন, সেই প্রশাসন কতটা চরিত্রগত দিক থেকে কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক ছিল কি ছিল না, এবং চার্চের সঙ্গে তার সম্পর্ক, এবং সবশেষে যেটা আলোচনা করব ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাব। এটাকে তোমরা ক্যারোলিনজিও রেনেসাও বলতে পারো। এটাকে ক্যারোলিনজিও রেনেসাও বলা হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক শার্লেমান কে ছিলেন। দেখো, এর আগের ভিডিওটি যেটা শার্লেমানের উপরে আমি দিয়েছিলাম, সেখানেই কিন্তু আমি বিশদভাবে আলোচনা করেছিলাম যে শার্লেমান কে ছিলেন, তিনি কিভাবে ক্ষমতায় এসেছিলেন। তাই এই বিষয়টার উপরে আমি খুব গুরুত্ব সহকারে আলোচনা করতে চাইছি না। যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলেই তোমরা পাবে। শার্লেমানকে চার্লস দ্য গ্রেট বলা হয়, এবং তিনি ক্যারোলিনজীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, বংশের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার পিতার মৃত্যুর পর 768 খ্রিস্টাব্দে তার ফ্রাঙ্কদের সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েছিলেন, এবং তার ভাইও তার সঙ্গে ছিল, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পর তিনি এককভাবে ফ্রাঙ্কদের সম্রাট হন, এবং পরবর্তীকালে বিভিন্ন সাম্রাজ্য বিজয় করে পশ্চিম ও মধ্য ইউরোপের এক বিরাট অংশ তিনি তার সাম্রাজ্যভুক্ত করেন। 800 খ্রিস্টাব্দে রোমের পোপ তৃতীয় লিও তাকে রোমান সম্রাট হিসেবে মুকুট পরিয়ে দেন, তার রাজ্যাভিষেক হয়, এবং এই বিষয়টা ইউরোপের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ তারপর থেকেই পবিত্র রোমান সাম্রাজ্যের সূত্রপাত হচ্ছে। তো এই বিষয়গুলো আর আমি খুব ডিটেলে আলোচনা করছি না। চলো চলে যাওয়া যাক পরের আলোচ্য বিষয়ে। তার যে শার্লেমানের যেটা সম্রাট হিসেবে যে বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে তিনি তো পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে ফ্রাঙ্কদের যে সাম্রাজ্য পেয়েছিলেন সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি পশ্চিম ও মধ্য ইউরোপের এক বিরাট অংশ তার রাজ্য জয় করে তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এখন এটা তার কাছে একটা বড় সমস্যা ছিল যে এই বিশাল সাম্রাজ্যে একই এরকম শাসন ব্যবস্থা প্রচলন করা, বা একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রচলন করা। তোমরা জানো, কালচারাল হিস্ট্রি অনুযায়ী, মানে তার নিয়ম অনুযায়ী প্রতি 200 কিলোমিটার অন্তর কালচার চেঞ্জ হয়, সেটা যে দেশেই হোক না কেন। এই এখানে আমরা দেখব যে খাওয়া দাওয়া, কথা বলা, তারপরে পোশাক আশাক, এগুলো পরিবর্তন হয়ই। অনেক ক্ষেত্রে কালচারাল হিস্টোরিয়ানরা বলে থাকেন যে সবসময় যে 200 কিলোমিটার না, তার কমে হলেও 100 কিলোমিটার হলেও অনেক সময় কালচারের পরিবর্তন বা সংস্কৃতিগত পরিবর্তন মানুষের মধ্যে দেখা যায়। তাহলে তিনি যদি এই বিশাল পশ্চিম এবং মধ্য ইউরোপের এক বিরাট অংশ তার সাম্রাজ্যভুক্ত করেন, তাহলে নিশ্চয়ই অন্যান্য বিভিন্ন সংস্কৃতির লোককে তার একই প্রশাসনের আওতায় আনাটা তার কাছে সত্যি একটা চ্যালেঞ্জ ছিল। তো তিনি কি করলেন, এবং তার সামনে আরো একটা বড় সমস্যা ছিল যে তার পূর্ববর্তী অভিজাতরা যারা ছিলেন, তার আগে তার সাম্রাজ্য লাভের আগে যে অভিজাতরা ছিলেন, সেই অভিজাত তাদের মধ্যে সামরিক নেতা ছিল, প্রাক্তন জার্মান প্রধান এবং রোমান অভিজাত যারা ছিলেন, তারা আঞ্চলিক এবং স্থানীয় ক্ষেত্রে, স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে বিশাল রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন। তো শার্লেমান কিন্তু তাদেরকে বাদ দেননি, তাদেরকে রাষ্ট্রীয় প্রশাসনের সাথে একীভূত করেছিলেন। এখন
তিনি যেটা করলেন, তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত করেছিলেন এবং কাউন্ট নামক আঞ্চলিক গভর্নরদের অধীনে সেইটিকে ন্যস্ত করেছিলেন। মানে কাউন্টদের অধীনে প্রশাসনিক বিভাগকে দিয়ে দিয়েছিলেন। এই কাউন্টরাই আঞ্চলিক গভর্নর হিসেবে প্রশাসন চালাতো বিভিন্ন প্রভিন্সের বা অঞ্চলে। এখন এই কাউন্টরা যথেষ্ট স্বায়ত্ত শাসন ভোগ করতেন। এরা রাজস্ব, বিচার বিভাগীয়, সামরিক দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ডিউক নামে আরো একটি শক্তিশালী সামন্ত প্রভু মানে সামন্ত পদের আমরা সন্ধান পাই। এরাও ইকুয়াল টু কাউন্ট। কাউন্ট যারা যেমন প্রদেশের শাসনকর্তা ছিলেন, তেমনি ডিউকরাও কোনো কোনো প্রদেশের শাসনকর্তা ছিলেন। এখন এরপরে সম্রাট যেটা করেছিলেন, মিসি ডোমিনিসি নামে কিছু প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে তিনি সামন্ত প্রভুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতেন। এখন প্রদেশগুলোর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মিসি ডোমিনিসিদের কাউন্ট এবং ডিউকদের কাছে পাঠানো হতো। এদেরকে বলা হতো প্রভুদের দূত, মানে মিসি ডোমিনিসি মানে তাই, যদিও মিসির আক্ষরিক অর্থ হলো কাউকে পাঠানো। তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী, আদেশ এগুলো কাউন্ট আর ডিউকের কাছে পৌঁছে দিতেন। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে আমরা যদি দেখি, এটা একটা বিরাট বড় রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠার, একটি ঐক্যবদ্ধ কার্যকরী সরকার গড়ে তোলার এটি প্রথম পদ্ধতিগত প্রচেষ্টা। মিসি ডোমিনিসিরা যেমন সম্রাটের আদেশ নির্দেশ কাউন্ট ডিউকদের কাছে যেত, অনেক ক্ষেত্রে কাউন্ট ডিউকদের বক্তব্যগুলোও কিন্তু সম্রাটের কাছে নিয়ে যেত। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাপিটুলারি। এই ক্যাপিটুলারি কাকে বলে? এগুলো হচ্ছে এক ধরনের রাজকীয় চিঠি, আদেশ, নির্দেশ যেগুলো লেখা থাকতো। এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের ক্যারোলিঞ্জীয় দলিল, এবং এগুলো থেকে আমরা কেন বলছি, কারণ এগুলো থেকে আমরা ফ্রাঙ্কিশ রাষ্ট্রের চরিত্র বুঝতে পারবো। এগুলোর মধ্যে অনেকগুলো আইন প্রণয়নমূলক প্রকৃতিগত দিক থেকে, অর্থাৎ তারা বিভিন্ন বিষয় সম্পর্কিত আইন প্রণয়ন বা আইনের ব্যাখ্যা করে। এর মধ্যে কিছু উন্নত শাসনের জন্য নির্দেশিকা, আদেশ এগুলো রয়েছে। আবার কিছু কিছু ক্যাপিটুলারিতে কিছু কর্মকর্তাদের কর্মকাণ্ডের প্রতি সম্রাটের অসম্মতি রয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। তো এই ক্যাপিটুলারি গুলো প্রমাণ করে যে শার্লেমান তার বৃহৎ সাম্রাজ্যে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য একটি অভিন্ন প্রশাসনিক আইন ব্যবস্থা তৈরি করতে গুরুত্ব সহকারে চেষ্টা করেছিলেন। কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও সত্যি কি শার্লেমানের যে শাসন ব্যবস্থা সেটা একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল? কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল? না, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার পক্ষে তার সাম্রাজ্য অনুকূল ছিল না। কারণ একটা বৃহৎ আমলাতন্ত্র গড়ে তুলতে গেলে যে অর্থের প্রয়োজন হয় সেটা কিন্তু রাষ্ট্রের ছিল না। কোনো স্থায়ী সৈন্যবাহিনী এদের ছিল না। ফলে প্রদেশগুলোতে বড় বড় যে সামন্ত প্রভুরা তাদের কাজের জন্য পারিশ্রমিক হিসেবে জমির অনুদান পেত, এবং রাজস্ব আদায়, সৈন্য নিয়োগ, কর্মচারীদের বেতন প্রদান, কর্মকর্তাদের নিয়োগ এগুলো কোনোটাই কেন্দ্রীভূত ছিল না। আমার চ্যানেলে দেখবে মধ্যযুগের ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব এই বলে একটি ভিডিও রয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা দেখো, সেখানে আমি খুব ডিটেলে এই বিষয়গুলি আলোচনা করেছি, তোমরা অবশ্যই একটু সেটা দেখে নিতে পারো। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির ফলে একটা মজবুত সামন্ততন্ত্রের উদ্ভব হচ্ছে শার্লেমানের সময়। কিন্তু সামন্ত প্রভুদের যে প্রশাসনিক ক্ষমতা প্রদান করে, যদি আমরা দেখি যে এই যে ওনার তরফ থেকে কোনো কেন্দ্রীভূত, সম্রাটের তরফ থেকে কোনো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল না, কারণ প্রদেশগুলোতে সামন্ত প্রভুদেরই যথেষ্ট ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, জমি দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রাদেশিক যে কাউন্ট এবং ডিউক শাসনকর্তা, প্রাদেশিক শাসনকর্তা কাউন্ট এবং ডিউকদের যে
ক্ষমতা দেয়া হয়েছিল তারা কিন্তু নিজ নিজ এলাকায় কেন্দ্রীভূত প্রশাসন গড়ে তুলেছিল এবং শার্লেমানের পরবর্তী বংশধরদের অধীনে এই সামন্ত প্রভুরা আরো অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছিল। এখন চার্চের সঙ্গে শার্লেমানের কি সম্পর্ক সেটাও খুব আমাদের আলোচনার বিষয়। আমরা আগের ভিডিওতেও দেখেছি যে শার্লেমান পোপতন্ত্রের প্রতি তার একটা আনুগত্য ছিল এবং খ্রিস্ট ধর্মের প্রতি আনুগত্য ছিল। তিনি বলপ্রয়োগ করে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন তার নতুন বিজিত অঞ্চলগুলিতে। তো তার সাম্রাজ্যের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল গির্জা। ফ্রাঙ্কিশ রাষ্ট্র এবং ক্যাথলিক গির্জার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই যেটা আমরা আলোচনা করেছি। কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের জন্য শার্লেমান বিভিন্ন সংস্কারের মাধ্যমে গির্জাকে সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার ব্যবস্থা করেছিলেন। প্রথমে যদি আমরা দেখি যে কাউন্টদেরকে আমরা প্রাদেশিক শাসনকর্তা বলছি বা তাদের অধীনে প্রাদেশিক শাসন ব্যবস্থা ন্যস্ত করা হয়েছিল, যদি তাই হয়, কিন্তু গির্জার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে ধর্মীয় বিষয়গুলো তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। গির্জার এই কর্মকর্তা কারা ছিলেন? মানে আঞ্চলিক ক্ষেত্রে বিশপ, আর্চ বিশপ এরা। প্রদেশগুলোতে কাউন্টদের যদি রাজনৈতিক কর্তৃত্ব, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব ছিল, তাহলে ধর্মীয় ক্ষেত্রে প্রদেশগুলোতে কিন্তু এই বিশপ বা আর্চ বিশপদেরও সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব ছিল। এবং কিছু যেহেতু মানে তিনি জমিদান করেছিলেন কিছু গির্জাকে, এবং গির্জাগুলো বিশাল জমিদারি সম্পত্তির অধিকারী ছিল, তাই নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে গির্জার মানে এই যে বিশপ, আর্চ বিশপ বা গির্জাগুলোর কিন্তু অর্থনৈতিক আধিপত্য ছিল সেখানে, মানে তাদের নিজস্ব অঞ্চলে তারা অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে পারত। রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স, এইখানে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আমি বলেছিলাম শুরুতেই যে তোমরা এটাকে ধরে নিতে পারো ক্যারোলিনজিও রেনেসা। তো এই বিষয়টা আলোচনা করতে গেলে প্রথমে আমরা ঐতিহাসিক প্যারি অ্যান্ডারসনের বক্তব্যটা তুলে ধরবো। তো প্যারি অ্যান্ডারসন বলছেন যে মধ্যযুগের ইউরোপের যে সংস্কৃতি, তার ধারণা বা তার কিছু সংস্কৃতির যে ধারণা বা তার সংস্কৃতি এবং কিছু প্রতিষ্ঠানের বিকাশে গির্জার অবদানের প্রতি তিনি ভীষণভাবে জোর দিচ্ছেন। তিনি বলছেন যে এই গির্জার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে শার্লেমান মধ্যযুগের যে সংস্কৃতি সেটাকে তিনি বিশেষভাবে সেটাকে প্রভাবিত করতে পেরেছিলেন। কারণ গির্জাগুলো প্রাচীন গ্রাইকো রোমান যুগের যে সংস্কৃতি সেগুলোকে ফিরিয়ে এনেছিল এবং সেগুলোকে সংরক্ষণে সহায়তা করেছিল। এগুলোকে ক্যারোলিনজিও যুগে যেন প্রাচীনকালের গ্রাইকো রোমান কালচারকে তারা স্থানান্তরিত করেছিল। এবং অ্যান্ডারসন এটাকে বলছেন দুটি যুগের মধ্যে একটি অপরিহার্য সেতু, মানে গ্রাইকো রোমান যুগ থেকে ক্যারোলিনজিও যুগের সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনা, এটাকে বলছেন দুটি যুগের মধ্যে একটি অপরিহার্য সেতু। খুব সম্ভবত মানে ধরে নেই আমরা যদি যে চার্চের আন্ডারে সাক্ষরতার পুনরুজ্জীবন ঘটছে ক্যারোলিনজিও যুগে। তোমরা জানো যে মানে আগেকার দিনে শুধু ইউরোপ না, ভারতবর্ষেও সর্বত্রই শিক্ষা মানেই হচ্ছে ধর্মীয় শিক্ষা। হ্যাঁ, তো এই ধর্মীয় শিক্ষা মানেই চার্চ। ইউরোপে কিন্তু চার্চগুলোই মূলত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিকভাবে কাজ করত এবং সেক্ষেত্রে শার্লেমান যেভাবে চার্চগুলোকে ক্ষমতা দিয়েছিলেন সে তারা প্রাথমিকভাবে সাক্ষরতার পুনরুজ্জীবন ঘটাতে সক্ষম হয়েছিল। এবং শার্লেমান একটা ধ্রুপদী শিক্ষা পুনরুজ্জীবিত করেছিলেন। তার সাম্রাজ্যের শিক্ষাগত কাঠামো সম্প্রসারণ এবং উন্নয়ন করার জন্য তিনি যে শুধু অর্থনৈতিক সাহায্য করেছিলেন চার্চগুলোকে তাই নয়, তিনি ব্যক্তিগতভাবেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। কিরকম? তার যে নবজাগরণ আমি যদি বলি, ক্যারোলিনজিও রেনেসা, তার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল শার্লেমান তার রাজধানী যে আচেন, মানে জার্মানিতে যেখানে তার রাজধানী, এই আচেনের রাজকীয় বাসভবনে পশ্চিম ইউরোপের সমস্ত নেতৃস্থানীয় পণ্ডিতদের একত্রিত করেছিলেন এবং সেখানে
শার্লেমান মানে যাদের এনেছিলেন তার মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইংরেজ ধর্মযাজক এবং শিক্ষাবিদ আলকুইন। আলকুইন আচেনের প্যালেসে প্যালাটাইন বা প্রাসাদ স্কুল, প্যালাটাইন স্কুল বা প্রাসাদ স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে শার্লেমানের পরিবারের লোকজন, তার বন্ধুরা যেমন পড়তেন, শার্লেমান নিজেও কিন্তু সেখানে এসে পড়াশোনা করতেন। এখন যদি আমরা দেখি যে এই আলকুইন ফ্রাঙ্কিশ যে স্কুলগুলো, সেগুলোতে ইংরেজি শিক্ষার পদ্ধতি চালু করেন, তাদের পাঠ্যক্রমকে সুশৃঙ্খল করেন এবং নানান রকম শিক্ষাগত উন্নয়নের জন্য তিনি পরামর্শ দিতে থাকেন, এবং সেখানে আধ্যাত্মিক মতবাদও আরো ভালোভাবে বোঝার জন্য বিশেষভাবে জ্ঞান চর্চা হতো। এবং যদি আমরা দেখি যে আলকুইন সহ শিক্ষা যে কর্মকর্তারা আরো যারা ছিলেন, তারা বিপুল সংখ্যক ধ্রুপদী ল্যাটিন গ্রন্থগুলির পুনরুৎপাদনের পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং এই যে পুনরুৎপাদন করছেন, এটা ছাড়া হয়তো এই গ্রন্থগুলো হারিয়েই যেত। আচ্ছা, এখানে পুনরুৎপাদন কথাটা বলছি, কেন বলছি সেটা হচ্ছে যে এই যে ধ্রুপদী শিক্ষা ব্যবস্থার কথা আমি বলছি, সেগুলোকে ল্যাটিন গ্রন্থগুলোকে ফিরিয়ে আনার পুনরুৎপাদন করছেন, তার মানে তখন কিন্তু প্রিন্টিং প্রেস ছিল না, সেগুলোকে আবার হাতে লিখে 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 তাকে একটা নতুন রূপ দিতে হতো। এই জন্য পুনরুৎপাদন কথাটা বলা হচ্ছে, মানে প্রিন্টিং প্রেস নেই, জেরক্স মেশিন নেই, ছবি তুলে রাখা, স্ক্যান করা, এইসব নেই, ওগুলোকে আবার নতুন করে হাতে লিখতে হতো। তো তাই জন্য সেগুলোকে পুরোনো দিনের যে ল্যাটিন বইগুলো, তাকে নতুন ভাবে পুনরুৎপাদন করেছে, না হলে হয়তো এই বইগুলো হারিয়েই যেত। এবং মিনিস্কুল নামে একটি লেখার ধরন এই পণ্ডিতেরা তৈরি করেছিলেন, যা সহজেই পুরনো ল্যাটিন গ্রন্থগুলোর পুনরুৎপাদন করতে সহায়তা করেছে। এই লিপিগুলো পরবর্তীকালে রোমান ক্যাথলিক চার্চ দ্বারা গৃহীত হয়েছিল, এবং এটি পরবর্তীকালে রোমান বড় এবং ছোট হাতের অক্ষরের ভিত্তিতে পরিণত হয়েছিল। এই যে আমরা যখন লিখি তখন রোমান বড় হাতের এবং ছোট হাতের, এইগুলো কিন্তু এই সময়ে এই মিনিস্কুল থেকেই চালু হয়েছিল, মানে ওই লেখার পদ্ধতি, ওটা একটা মিনিস্কুল একটি লেখার পদ্ধতি। এবং এটা হচ্ছে ক্যাডারেঞ্জিও রেনেসার একটি অন্যতম বৈশিষ্ট্য, এবং এরা ল্যাটিন ব্যাকরণ তৈরি করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাষার কোনো ব্যাকরণ নেই সেই ভাষা কিন্তু হারিয়ে যেতে পারে, কারণ ওই যে বললাম বিশাল একটা অংশে তার সাম্রাজ্য ছিল, হয়তো সেগুলো অপভ্রংশ হয়ে যেতে পারে। যদি ব্যাকরণ না থাকে, তাহলে দিনের পর দিন বিভিন্ন অংশের বিভিন্ন সংস্কৃতির মানুষ ওই একই কথা উচ্চারণ করতে বা পড়তে গিয়ে হয়তো তার অপভ্রংশ তৈরি হবে, এবং একটা সময় অপভ্রংশ এতটা বেশি হবে যে আসল ভাষাটার চরিত্র কি ছিল সেটা হারিয়ে যাবে। তাই তারা এই সময় একটি ল্যাটিন, আমরা যদি দেখি ল্যাটিন ব্যাকরণ তৈরি করেন। এটা অত্যন্ত ক্যারোলিঞ্জিও রেনেসার একটা গুরুত্বপূর্ণ দিক আমরা যদি দেখি। আর অ্যালকুইনের নেতৃত্বে আমরা যদি দেখি যে পরিচালিত যে শিক্ষা সংস্কারগুলি করা হয়েছিল ওই শার্লেমানের পৃষ্ঠপোষকতায়, সেখানে একটা কি হচ্ছে, বৌদ্ধিক পরিবেশ তৈরি হয়েছিল, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। সেখানে খ্রিস্টীয় যুক্তিবাদ, খ্রিস্টীয় মতবাদের পদ্ধতিগত দার্শনিক বোধ সৃষ্টি হয়েছিল। এবং ক্যারোলিঞ্জিও রেনেসার সময় আমরা যদি দেখি, খ্রিস্টান মঠ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলি একই সঙ্গে স্কুল এবং পণ্ডিতদের দ্বারা পরিচালিত বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলোকেও কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছিল, এবং এইভাবে শিক্ষাকে একটি নির্দিষ্ট মাত্রায় সুশৃঙ্খল করে তোলার ব্যবস্থা হয়। এটিকেই আমরা ক্যারোলিঞ্জিও রেনেসা বলছি, এবং এক্ষেত্রে শার্লেমানের অবদান, সত্যি শার্লেমানের কৃতিত্ব রয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কোন বইগুলি আমরা পড়ব। তো দেখো, আমি গতদিনে যে বইগুলোর কথা বলেছিলাম, আবারও আমি শার্লেমান সম্পর্কে পড়ার ক্ষেত্রে এই বইগুলোর কথাই উল্লেখ করব, কারণ এই বইগুলো পড়লে খুব সুন্দরভাবে শার্লেমান সম্পর্কে অনেক তথ্য সহজেই জানা যাবে। সেই সঙ্গে আমি এটাও বলছি যে তোমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে, ডেসক্রিপশন বক্সে একটা বেঙ্গলি হ্যান্ডআউটস দেওয়া আছে, কারণ সত্যি
সকলেই ইংরেজি বই পড়ে সেটাকে ট্রান্সলেট করে পরীক্ষার খাতায় উতরোতে পারে না। তো একটা সামান্য প্রচেষ্টা করা হয়েছে, একটা বেঙ্গলি হ্যান্ডআউট আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে নিও। এর থেকে কি প্রশ্ন আসতে পারে যে শার্লেমানের কৃতিত্ব আলোচনা করো, এটাই স্বাভাবিকভাবে এই প্রশ্নই আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বেয়ারিং উইথ মি, থ্যাংক ইউ।